So, good evening, friends. Am I audible and visible to everyone? সবাই দেখতে শুনতে পাচ্ছ তো? ওকে, চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসটি একটি AWP আনসার রাইটিং চেক প্রোগ্রাম, চেকিং লাইভ করে তোমাদের দেখাবো। ইয়েস, সো আমাদের লাস্ট প্রশ্নটা ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে যে প্রশ্নটা আমাদের ছিল, যে এনলাইটেনমেন্টের উপর যে প্রশ্নটা ছিল, মানে ওয়ার্ল্ড হিস্ট্রির ফার্স্ট ব্লকটা থেকে যে আমাদের ডে 12 এর প্রশ্নটা ছিল, সেই প্রশ্নতে আমরা চলে যাই সোজাসুজি। প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম, যে একটু বড় করে দিচ্ছি। প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম যে এনলাইটেনমেন্ট এর ব্যাপারে প্রশ্নটা দিয়েছিলাম যে এনলাইটেনমেন্ট যে প্রিন্সিপালে গ্রো করেছিল, যে চার্চের ক্লারিকের বিরোধিতা, এবং সেটি কিভাবে তার প্রিভিয়াস দুটো যে মানে রিফরমেশন বলো বা রেনেসা বা রেভলিউশনস বলো বা চিন্তাধারা বলো, প্রিভিয়াস যে দুটো চিন্তাধারা এসছিল, ইয়েস ওয়েলকাম, তার থেকে কিরকম ভাবে কানেক্টেড এবং কিরকম ভাবে আলাদা। ঠিক আছে, মানে বলছে এনলাইটেনমেন্ট যখন এভলভ করে, এভলিউশন হয়, মানে যেভাবে জন্ম নেয় বা গ্রো করে এই তর্কটি, সেটা কিন্তু রেনেসা রিফরমেশনের জিনিসগুলো নিয়েই কিন্তু সেটা ফরমেশন হয়। কিন্তু ইয়েট সেটা রেনেসার যে প্যাগানিজম ছিল, মানে চার্চের ফেইথ রেখে যে পার্টটা, এবং রিফরমেশনের যে ফেইথ ছিল, সেটাকে কিন্তু কখনো এন্ডোর্স করেনি এনলাইটেনমেন্ট। তার মানে আমাদের সেন্টার অফ দিস মানে ডিসকাশন অথবা যে প্রশ্নটি দিয়েছে তার যেটার ব্যাপারে লিখতে হবে সেটা হচ্ছিল এনলাইটেনমেন্ট। সেটা আমরা বুঝতে পারছি দ্যাট দিস ইজ দ্য সেন্ট্রাল ফোকাস থিম। হ্যাঁ, রাইট। হ্যাঁ, সো আলোকায়ন বা এনলাইটেনমেন্ট এটাই আমাদের সেন্ট্রাল ফোকাস থিম ছিল। এইবার এই প্রশ্নটি আমি আনসার কপিতে ডাইরেক্ট চেক করতে যাওয়ার আগে আমি একটা যে কোনো প্রশ্ন তোমাদের সঙ্গে যে আলোচনা করব, আজকে একটু আলোচনাটা সেরে ফেলি যে এই প্রশ্নটি সিলেবাসের কোন জায়গাটা থেকে এসছে, এবং যদি খুব স্পেসিফিক ভাবে বলতে হয় প্রশ্নটি কোথা থেকে তোলা। প্রশ্নটি আমাদের WBCS নয়, আমাদের UPSC লেভেলে এসছে, এবং এই প্রশ্নটা কেন আমরা করছিলাম, এই প্রশ্নটা, ঠিক আছে, সেটার একটা ব্যাখ্যা আমরা দেব বা দেখে নেব। নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট আজকে একটু আলোচনা করে নেব, আমি অনেকের লেখা দেখলাম, কিন্তু লেখা দেখে মনে হলো যে প্রশ্নটির যে ডিমান্ডটি রয়েছে, যেটাকে আমরা বলি ডিমান্ড অফ দি মানে কোশ্চেন, সেই পার্টটা কিন্তু আমরা অনেকেই ধরতে পারিনি। মানে প্রশ্নের চাহিদাটা কি, হ্যাঁ, মানে সেই চাহিদাটা যদি না বুঝি আমি কিন্তু মানে এনলাইটেনমেন্টের ব্যাপারে হয়তো জানি অনেক কিছু, কিন্তু চাহিদাটা এক্স্যাক্টলি না বুঝলে আমার লেখাটা কিন্তু অগোছালো, আনঅর্গানাইজড, ইররিলেভেন্ট হয়ে যেতে পারে, এবং সেটাই অনেকের ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, যদিও আমি যে খাতাটি নেব তোমাদের তুলে দেখাবো কিভাবে মেয়েটি অর্গানাইজ করেছে লেখাটা, এবং কেন এই লেখাটা এফেক্টিভ হতে পারে। সো বিফোর গোয়িং টু দ্য আনসার রাইটিং চেক, উই উইল ফিনিশ দিস ডিমান্ড অফ দি কোশ্চেন। তারপরে দেখাবো যে আগের দিন যে স্কেলিটাল ফ্রেমওয়ার্কটা দেখিয়েছিলাম, সেই স্কেলিটাল ফ্রেমওয়ার্কের উপর একটু পর্যালোচনা সেরে ফেলবো, কারণ অনেকেই আমরা স্কেলিটাল ফ্রেমওয়ার্ক থেকে ডেভিয়েট করে এসেছি। ঠিক আছে, এবং তারপর ফাইনালি আমরা আনসার চেকটা সেটা দেখে নেব। রাফলি একটু সময় লাগবে আজকের ক্লাসে, একটু ধৈর্য ধরে দেখো, অনেক কিছু অ্যাবজর্ব করতে পারবে ক্লাসটি। ওকে, সো ফার্স্ট গোয়িং অ্যাবাউট এনলাইটেনমেন্ট, এবং প্রশ্নটির ব্যাপারে আমরা প্রথমে কোন পার্টটা থেকে এসছে এবং প্রশ্নের আশপাশের ব্যাপারটা একটুখানি দেখে, যেটাকে আমরা বলি কর্নার অফ দি সিলেবাস। তো কর্নার অফ দি সিলেবাস যদি আমায় বলতে হয়, তাহলে কর্নার অফ দি সিলেবাসের বলতে আমাদের যে সিলেবাসটি তোমাদের WBCS এ রয়েছে, UPSC র সঙ্গে একদমই ফারাক নেই বলতে পারো।
এই পোর্শনটি থেকে ওয়ার্ল্ড হিস্ট্রির ফার্স্ট মডিউলটা থেকে সিলেবাসের এনলাইটেনমেন্ট অ্যান্ড মডার্ন আইডিয়াস, এবং এখানেই কিন্তু মেজর আইডিয়াস অফ এনলাইটেনমেন্ট এই পার্টটা থেকে কিন্তু প্রশ্নটি এসছে। নট ফ্রম ফ্রেঞ্চ এবং আমেরিকান সেই পার্টটি নয়, প্রথম উৎপত্তি যে এনলাইটেনমেন্ট আইডিয়াস সেইখান থেকে প্রশ্নটি এসছে। তো সিলেবাসের কোন পার্ট সেই পার্টটা আমাদের কাছে ক্লিয়ার, এবং আমরা এই ইউপিএসসির প্রশ্নটি পড়ছি কেন, পড়ছি তৈরি করে রাখছি কেন, সেটা বোঝা দরকার একটু। দেখো, জেনারেলি মানে আজ পর্যন্ত 2023 পর্যন্ত ডব্লিউবিসিএস যে ধরনের প্রশ্ন করেছে সেখানে এভ্যালুয়েট, ক্রিটিক্যালি ডিসকাস এই পার্টগুলো কিন্তু খুব কম আছে, মানে ভেতরে ঢোকার পার্টগুলো কিন্তু কম আছে। মানে লেয়ার্স আছে প্রত্যেকটা প্রশ্নে। একটা প্রশ্ন হচ্ছিল, ফার্স্ট লেয়ার হচ্ছিল ডিরেক্ট প্রশ্ন, মানে তোমাকে বলতে বললো ফ্রেঞ্চ রেভলিউশনের সম্পর্কে একটু বলো, ফ্রেঞ্চ রেভলিউশনের অবদানগুলো তুমি চিহ্নিত করো, এই রকম হচ্ছিল ডাইরেক্ট কোশ্চেন অথবা ডিরেক্ট কোশ্চেন আমরা বলে থাকি। সেকেন্ড লেয়ার অফ কোশ্চেন যেটা হয় আর কি, সেকেন্ড লেয়ার অফ প্রশ্নে, সেটা হচ্ছিল ইদার তোমাকে দুটো পার্টে বলতে পারে। একটা হচ্ছিল যে আর্গুমেন্টেটিভ পার্ট তোমায় বলতে পারে, মানে হয়তো বললো ক্রিটিক্যালি অ্যানালাইজ, ঠিক আছে, অথবা দিয়ে দিল তোমায় ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট, টু হোয়াট এক্সটেন্ট, হ্যাঁ, তারপর জাস্টিফাই, মানে যে কোনো একজনের উক্তি সেটাকে জাস্টিফাই করতে হবে। সো এইরকম ভাবে তোমাকে দুরকম ভাবে প্রশ্নটি দিতে পারে। একটা হচ্ছিল ডেসক্রিপটিভ টাইপ ইন্টারপ্রিটেশন অফ দি কোশ্চেন, আর একটা হচ্ছিল আর্গুমেন্টেটিভ টাইপ ইন্টারপ্রিটেশন। সো আমি যেটা বলতে চাইছি যে সেকেন্ড লেয়ারে তোমাকে আর্গুমেন্টেটিভ টাইপ ইন্টারপ্রিটেশন অথবা ওপিনিয়নেটেড প্রশ্ন কিন্তু তোমাকে দিতে পারে, যেখানে তুমি বিভিন্ন ওপিনিয়নকে অ্যানালাইজ করছো, বিভিন্ন অ্যাঙ্গেলকে অ্যানালাইজ করছো, এবং তার থেকে কোনো একটি নির্যাস তোমায় দিতে বলা হচ্ছে। হ্যাঁ, মানে হয়তো মানে প্রশ্ন এক্সপেক্ট করছে তোমার একটি নির্যাস কি হতে পারে। সো এই প্রশ্নটি আমরা যদি বাঁদিকের মানে আমাদের মেজর প্রশ্নটি দেখি, আমাদের যে ইউপিএসসির প্রশ্নটি যেটা আজকে লিখবো সেটা কিন্তু সেকেন্ড লেয়ার অফ কোশ্চেন। হ্যাঁ, মানে ডিরেক্ট এনলাইটেনমেন্ট বা রিফরমেশন, রেনেসা এই টাইপের বলতে বলা হয়েছে সেরকম নয়, ঠিক আছে। এনলাইটেনমেন্টের এভলিউশন ফ্রম দি লেন্স অফ রেনেসা এবং রিফরমেশন, প্লাস সেটা কিভাবে তাদের থেকে ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার মেনটেন করেছিল সেটা বলতে বলা হয়েছে। কিন্তু তোমরা যদি ডাব্লিউবিসিএস এর এই প্রশ্নটি দেখো, এই প্রশ্নটি কিন্তু একদম ডাইরেক্ট কোশ্চেন, হ্যাঁ, বা ডিরেক্ট কোশ্চেন। বলছে এনলাইটেনমেন্টের স্যালিয়েন্ট ফিচার্স গুলো তোমায় পর্যালোচনা করতে, আইডেন্টিফাই করতে, পর্যালোচনাও করতে বলে, যে তুমি খালি এনলাইটেনমেন্টের প্রিন্সিপাল ফিচার্স গুলো কি কি ছিল সেইগুলো খালি লিস্ট করে দিয়ে দাও, ব্যাস, তার বাইরে কিছু না। হ্যাঁ, মানে ফিচার্স মানে বৈশিষ্ট্য সমূহ। ওকে, এবার সেখানে 20 নম্বরের দিয়েছে, তুমি হয়তো 20খানা পয়েন্ট একটুখানি লিখলে, আইডেন্টিফাই করলে, তারপরে তোমার মানে প্রশ্ন শেষ, ঠিক আছে। ফিচার্স গুলো বলতে বলা হয়েছে, ঠিক আছে। নট এনি ইন্টারকানেক্টেডনেস উইথ আদার আইডিয়াস অর প্রিভিয়াস আইডিয়াস অর ফলো আপ আইডিয়াস উইচ হ্যাজ এমার্জড ডিউ টু এনলাইটেনমেন্ট, সে ব্যাপারে কিন্তু কিছু আলোচনা করতে বলেনি, ঠিক আছে। সো বাট আমরা এই প্রশ্নটা করে নিচ্ছি, এই ইউপিএসসি লেভেল প্রশ্নটা সেকেন্ড লেয়ার করে রাখছি। যেরকম তোমরা জানো যে আমরা প্রিলিমস 2023 এবং 2024 যেভাবে ডব্লিউবিসিএস এর ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে প্রশ্নে, মেইনসের ডেসক্রিপটিভ ক্যারেক্টার চেঞ্জ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তাই জন্য আমরা সিলেবাসের অ্যাডজাসেন্ট, মানে সিলেবাস এবং পিওয়াইকিউ এর অ্যাডজাসেন্ট যদি কোনো সেকেন্ড লেয়ার ডেপথের প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু অল্প বিস্তর আমরা কিছু কিছু সিলেক্টিভ জায়গা থেকে নিয়ে আমরা পর্যালোচনা সেরে ফেলবো। মানে এনলাইটেনমেন্টের ইউপিএসসির সবকটা প্রশ্ন হয়তো আমরা করব না, মানে এরকম ভাবে আমরা এনলাইটেনমেন্টের একটা সেকেন্ড লেয়ার ডেপথের প্রশ্ন যেটা রিসেন্সি রয়েছে, মানে 2025-এ প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে, সেই রিসেন্সি দেখে সেই রকম টাইপের প্রশ্ন কিন্তু আমরা একটা দুটো অ্যাটেম্প্ট করে নেব, ঠিক আছে। হ্যাঁ, মানে দিস ইজ আ ভেরি বিগ কোশ্চেন ইউ হ্যাভ আস্কড।
সো দ্য থিং ইজ, আচ্ছা একজন প্রশ্ন করছে যে যদি এরকম টাইপের প্রশ্ন হয় তাহলে কিভাবে আমরা অ্যাটেন্ড করব। দেখো, আওয়ার কোর্স ইজ রিগার্ডিং ডব্লিউবিসিএস, এবং তুমি যদি প্রশ্ন ডব্লিউবিসিএস প্যাটার্ন চেঞ্জও করে তাহলে 30-70-র বাইরে যাবে না, মানে 70% পুরোনো স্টাইলেই প্রশ্নটা রাখবে, মানে 60-70%। আর যদি চেঞ্জ হয় 30-40% প্রশ্ন চেঞ্জ করবে। ঠিক আছে, মানে চেঞ্জ করবে মানে ইউপিএসসি যে লেভেলে জিজ্ঞেস করেছে সেই লেভেলটা একটু টাচ করে, মোস্ট প্রবাবলি রিপিটই করবে। তাই জন্য আমরা রিপিট প্রশ্ন অফ ইউপিএসসি করে নিচ্ছি। ওকে, এই ব্যাপারে বিতর্কে আমি আর যাব না। রাইট। এইবার এই যে প্রশ্নটি এসছে, মানে এই যে প্রশ্নটি এখানে এসছে, এই প্রশ্নটি সোর্সটা কি? ঠিক আছে, কর্নার অফ দি সিলেবাস তো আমরা মানে দেখে নিলাম যে সিলেবাসের কোন পার্টটা থেকে এসছে। এটা কি কোনো বই থেকে তুলে দিয়েছে প্রশ্ন, নাকি পিওয়াই কিউ ছিল, কি ছিল সেই ব্যাপারে একটুখানি জেনে নি। পিওয়াই কিউ ছিল কিনা, না পিওয়াই কিউ এই পার্টটা ছিল না, মানে এনলাইটেনমেন্টের ব্যাপারে ছিল, বাট এক্স্যাক্টলি এরকম কানেক্টিভ প্রশ্ন, কানেক্টিং 3 periods ফ্রম 14 to 18th সেঞ্চুরি, এই কানেক্টিং প্রশ্ন, কানেক্টিভ নেচারের প্রশ্ন কিন্তু ছিল না। সো পিওয়াই কিউ আমি বলতে পারি না। কিন্তু আমরা ওয়ার্ল্ড হিস্ট্রির ব্যাপারে অনেকগুলো বই আমরা পড়েছি। জাস্ট হোল্ড অন করা, একটা ট্রাভেল শুট করে নিয়ে, একজনের একটু অসুবিধা হচ্ছে, জাস্ট হোল্ড অন। হ্যাঁ, ইয়া। ওকে, সো লেট আস কাম ব্যাক। ব্যাপারটা হচ্ছিল, আমরা ইয়া সো আমরা যেটা দেখছি, সেটা হচ্ছিল, হ্যাঁ, দেখছিলাম হচ্ছিল যে পিওয়াই কিউ সোর্স থেকে এটা আসেনি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছিল, এটা কি আমাদের নর্মাল বইতে কোথাও এই টাইপের লাইন তুলে দেওয়া রয়েছে? না, নর্মাল তুমি মানে ওয়ার্ল্ড হিস্ট্রির উপর যতগুলো তুমি বই আমরা ডব্লিউবিসিএস অপশনাল বা ইয়ের উপর জন্য পড়ি, সেরকম বইতে কিন্তু ডিরেক্ট রেফারেন্স এই টাইপের ইয়েতে কিন্তু আমাদের নেই। হ্যাঁ, মানে তুমি নর্মাল লোয়ে বলতে পারো, অর্জুন দেব বলতে পারো, বিভি রাও বলতে পারো, জয়ানন্দ মাথুর বলতে পারো, যে কোনো বই বলতে পারো ওয়ার্ল্ড হিস্ট্রি, ঠিক আছে। কিন্তু এই সোর্সটা হচ্ছিল ডাইরেক্ট এসছে তোমার হচ্ছিল MA হিস্ট্রি অফ ইগনো, ঠিক আছে। ইগনোর MA হিস্ট্রির ব্লক 1, সেটা হচ্ছিল আমাদের এনলাইটেনমেন্টের উপর যে চ্যাপ্টারটি ইগনোর রয়েছে। আমি এখানে একটি পার্ট তুলে ধরছি এই এনলাইটেনমেন্ট চ্যাপ্টারটির। সেটা হচ্ছিল আমাদের প্রশ্ন যেটা ছিল, প্রশ্নটা ছিল অ্যান্টি ক্লারিকিজম অফ দি এনলাইটেনমেন্ট ইকোড দ্য সেন্টিমেন্টস অফ রেনেসা অ্যান্ড দি রিফরমেশন। সো এইখানে দেখো, এইখানে পরিষ্কারভাবে দেখো এক্স্যাক্টলি সেম লাইন তোমার প্রশ্নে তুলে দিয়েছে। Even though its anti-clericalism echoed the sentiments of the Renaissance and Reformation, it neither endorsed the paganism of the former nor did share the faith of the latter. সো ইগনু এর যে এই মেটেরিয়ালটি কিন্তু তোমার ইগনুর সাইটে, কিংবা NIOS বলে যে সাইট আছে, বা আরেকটি সাইট আছে সেটা আমার মনে পড়ছে না, ইগনুর সাইটে এই ব্লক 1 অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, সেখানকার এই মানে মেটেরিয়ালসটা থেকে এক্স্যাক্টলি হুবহু এই লাইনটি কিন্তু তুলে দিচ্ছে। এক্স্যাক্টলি, মানে কোনো রকম চেঞ্জেস নেই। তুমি যদি ইয়েটা দেখো, এই দেখো, ইয়েট ইট খালি মাঝখানে একটা ফুল স্টপ দিয়েছে, ইয়েট ইট নেদার ইন্ডোস দ্য প্যাগানিজম নর ইট শেয়ার। সো আমাদের যেটা করতে হবে, মানে আমরা এমনিও আমাদের ইয়েতে MA হিস্ট্রির হ্যান্ড আউট, কিছু কিছু পার্টিকুলার হ্যান্ড আউটস আমরা দিয়েছি, ঠিক আছে। আমরা যেমন মানে যেটা বলছি, মানে সোর্সেসটা কেন ডিসকাশন করছি, যে বই যেটা আছে তোমাদের বেস বই, আমরা জ্যানন মাথুরটাই রেফার করেছি অনেককে।
সো যার যে বইটি আছে, বাংলায় যে বইটি আছে বা ইংরেজিতে যে বই, যে যাই বই পড়ো না কেন, তোমাকে কিন্তু বেস বই এবং কি কি মেটেরিয়াল কোন সেকশনে লাগবে সেই ক্লাসটা কিন্তু আমাদের হয়ে গেছে আলাদা আগে। ঠিক আছে, সেই মেটেরিয়ালসটা যা তাও আমি বলে দিচ্ছি। এখানে ইগনুর এমএ এবং বিএটাকে কিন্তু আমরা খুব একটা রেফার করব না। ঠিক আছে, কারণ ইগনুর এম এর মেটেরিয়ালে যে জায়গাগুলো হ্যান্ডআউটস গুলো পড়ার দরকার সেই জায়গাগুলো কিন্তু আমরা রেফার করে তোমাদের জি ড্রাইভে আপলোড করে দিয়েছি। ঠিক আছে, সো হ্যাঁ, এত দেখো সম্ভব হয় না পড়া, বাট আমি বোঝাতে চাইছি যে জায়গাটা জিনিসটা কোথা থেকে তুলে ধরেছে। হ্যাঁ, মানে সোর্সটা জানাটা আমাদের কাছে একটুখানি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যাতে ভবিষ্যতে এই টাইপের যে প্রশ্নগুলো আমাদের ডব্লিউবিসিএস এ এসছে, এবং ধরে নাও এনলাইটেনমেন্টের উপর এসছে, ফ্রেঞ্চ রেভলিউশনের উপর এসছে, বা যার উপরেই আসুক, আমেরিকান সিভিল ওয়ার কিংবা ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর উপর এসছে। সো ফ্রেঞ্চ রেভলিউশনের ইগনুর এমএ হিস্ট্রির যে হ্যান্ডআউটটা আছে সেই হ্যান্ডআউটটা কিন্তু আমাকে একবার হলেও ওয়ান রিডিং আমাকে পড়তে হবে। ঠিক আছে, ওয়ান রিডিং ইজ মোর দ্যান এনাফ। মানে ওর ভেতর যে ঢুকে অ্যানালাইজ করে পিএইচডি থিসিস করতে হবে সেরকম কোনো মানে। ওকে, সো আমরা মোটামুটি কর্নার অফ দি সিলেবাস আমরা বুঝতে পারলাম যে কোথা থেকে প্রশ্ন করছে, কেন আমরা এই প্রশ্নটা করব, এবং প্রশ্নটা কোথা থেকে ডাইরেক্ট কোনো জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে কিনা। তার মানে প্রশ্নটা কিন্তু আমাদের ইন্ডিকেশন দিচ্ছে যে তোমাকে কিন্তু ইগনু এম এর মানে পার্টিকুলার হ্যান্ডআউটস আছে, সেই হ্যান্ডআউটস গুলো কিন্তু অ্যাটলিস্ট একটা রিডিং দাও। হ্যাঁ, মানে লেটেস্ট প্রশ্ন, সেইখান থেকেই আমি বলছি যে লেটেস্ট প্রশ্নগুলো কিন্তু তোমাকে চেঞ্জ ইন দ্য সিলেবাস অথবা যেটা আসতে চলেছে ফিউচারে তার প্রতি কিন্তু তোমাকে হ্যান্ডহেল্ড করে নিয়ে যায় অথবা ইন্ডিকেশন দেয়। সো দিস ইজ অ্যান ইন্ডিকেটর। সেকেন্ড পার্ট যেটা, ইয়েস ওয়েলকাম, সেটা হচ্ছিল খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছিল ডিমান্ড অফ দি কোশ্চেন। আমি যে কটা খাতা চেক করতে পেরেছি তার মধ্যে 80% খাতায় কিন্তু ডিমান্ড অফ দি কোশ্চেন তারা বুঝতে পারেনি। ঠিক আছে, চেকিং করতে গিয়ে ইররেলিভেন্ট জায়গা তারা তুলে ধরেছে, এনলাইটেনমেন্টের সম্পর্কে বলতে শুরু করেছে, এনলাইটেনমেন্টের যারা হিস্টোরিওগ্রাফি মানে যারা মেইন থট লিডার্স ছিল তাদের ব্যাপারে বলতে শুরু করে দিয়েছে। প্রশ্ন কিন্তু সেটা করেনি। ঠিক আছে, সো এইবার তোমাকে দেখাচ্ছি যে ডিমান্ড অফ দি কোশ্চেন কিভাবে বুঝবে, বা প্রশ্নটি কিন্তু কি জিজ্ঞেস করেছে সেটা একটুখানি বোঝা দরকার। চেকিং এর আগে আমার মনে হয় এই পার্টটা আমরা করে নিই, কারণ ডিমান্ড অফ দি প্রশ্ন এই আগের দিন মানে নর্মাল রাইটিং এর মধ্যে সেটা পড়ানো হয়নি, এবং আমি প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এই ডিমান্ড অফ দি কোশ্চেন করাবো না। ঠিক আছে, হ্যাঁ, মানে যেগুলো এক্সপ্ল্যানেটরি উইকলি একটা আছে সেখানে হয়তো মুখে বলে দিলাম এইটা ডিমান্ড করছে কোশ্চেন, বাট প্রত্যেকটা সপ্তাহে যে 2-3টে করে রাইটিং চলছে প্রত্যেকটা কিন্তু সম্ভব না। ঠিক আছে, হ্যাঁ, তোমাকে বুঝতে হবে। এইবার দেখো অন দি রাইট হ্যান্ড সাইড এই পার্টটা তোমাকে প্রশ্নটা নিশ্চয়ই পড়েছো, আমি আর বেশি প্রশ্নটায় ঘাটালাম না। আমাদের সেন্ট্রাল থিম হচ্ছিল এনলাইটেনমেন্ট। একটা দিকে যেরকম অ্যান্টি ক্লারিকিজম হচ্ছিল এই তিনটে রেভলিউশন মানে থিঙ্কিং এরই সেন্ট্রাল পয়েন্ট, মানে চার্চের যারা পুরোহিত বিরোধিতা কিন্তু তিনজনই করেছে, মানে সেটাই ভিত্তি বলতে পারো। ঠিক আছে, এইবার হ্যাঁ ভিত্তি আরো আছে, বাট দিস ইজ দ্য সেন্ট্রাল ভিত্তি। হ্যাঁ, কারণ একটা সময় ছিল প্রি 14th সেঞ্চুরি, সেখানে চার্চের কাছেই কিন্তু বোথ পলিটিক্যাল এবং রিলিজিয়াস ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল, এবং রেনেসা থিঙ্কিং ফার্স্ট এমার্জ আউট অফ দিস আমার মনে হয় প্রবাবলি ইন দ্য 14th সেঞ্চুরি। ওকে, অ্যান্ড দেন দিস রিফর্মেশন মুভমেন্ট, মানে এই চার্চটাকে রিফর্ম করতে হবে, এবং সেই মুভমেন্টটা কিন্তু 16th সেঞ্চুরিতে অ্যারাইজ করে। রেনেসা আমরা পার্টিকুলারলি বলতে পারি অ্যারোজড ইন দ্য 14th সেঞ্চুরি বাট ক্যারিড অন টিল 17th সেঞ্চুরি ইন ডিফারেন্ট পার্টস অফ ইউরোপ। আমরা ইউরোপীয় ইতিহাস এখন পড়ছি। দেন arose another thing after this reformation in the 18th century, এবং সেইখানে কিন্তু এই যে এনলাইটেনমেন্ট এই পার্টটা কিন্তু গ্রো করলো আউট অফ দি প্রিন্সিপালস অফ রেনেসা রিফরমেশন,
প্রশ্নটা সেটাই করেছে যে রেনেসা আর রিফরমেশনের প্রিন্সিপালসের উপর ভিত্তি করে এই যে মুভমেন্টটা এভলভ করেছে এর এভলিউশনের উপর আলোকপাত কর, with special mention how it evolved out of the anti-clericalism বিরোধিতা principle of Renaissance and Reformation। এটা হচ্ছিল ফার্স্ট পার্ট, ঠিক আছে। তার মানে এই দুটোর থেকে কি কি নিয়ে এটা এভলভ করেছে সেই পার্টটা হচ্ছিল ফার্স্ট পার্ট অফ দি কোশ্চেন, এভলিউশনটা তোমাকে আলোচনা করতে হবে। এবং সেকেন্ড পার্ট অফ দি কোশ্চেন হচ্ছিল রেনেসার চার্চের মানে অ্যান্টি রিলিজিয়াস কিন্তু ছিল না, রিফরমেশন কিন্তু অ্যান্টি রিলিজিয়াস ছিল না, কিন্তু রেনেসা এবং রিফরমেশনের যে ফেইথ অথবা প্যাগানিজম মানে চার্চের প্রতি যে আনুগত্য সেইটা কিন্তু কখনো এনলাইটেনমেন্ট নিজের মধ্যে ঢুকতে দেয়নি, মানে এন্ডোর্স করেনি। তার মানে একটা তো এভলিউশন মানে একটা হচ্ছিল কানেক্টেডনেস মানে যেটা মানে নিয়েছে মানে যেটা বড় করেছে ফ্রম বোথ দিস মুভমেন্টস, আর যেটা থেকে বর্জন করেছে, হ্যাঁ মানে which the idea which endorsement মানে enlightenment didn't endorse মানে বর্জন করেছে যে পার্টটা, মানে সেই পার্টটাকে কিন্তু মানে পার্টিকুলারলি ডিফারেন্সটা তোমায় তুলে ধরতে হবে এই চার্চের ফেইথ অথবা প্যাগানিজম বর্জন করাটা, সেইটা হচ্ছিল সেকেন্ড পার্ট অফ দি কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, সো এই প্রশ্নটার মধ্যে তোমাকে প্রথমে যদি আমি প্রশ্নটা দেখি তাহলে প্রশ্নটা দিয়েছে খালি ডিসকাস, ঠিক আছে। মানে একটা তো কিভাবে ইকো করে সেন্টিমেন্ট অফ রেনেসা অ্যান্ড রিফরমেশন, আরেকটা হচ্ছিল কিভাবে তাদের থেকে দূরে থেকেছে, মানে এই দুটোর থেকে কি কি নিয়েছে আর এই দুটোর থেকে কিভাবে দূরে থেকেছে এনলাইটেনমেন্ট, সেইটা হচ্ছিল সেন্ট্রাল থিম অফ দি কোশ্চেন, ঠিক আছে। এর মধ্যে কোনো হিডেন থিম নেই, এটা অ্যাপারেন্ট থিম আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এবং এর সাথে সাথে যেটা প্রশ্নটি দেখতে চাইছে যে আমরা তো দেখলাম টাইম লাইনে 14th সেঞ্চুরিতে রেনেসা আসলো এবং ইট ক্যারিড অন টিল 17th সেঞ্চুরি, এবং তারপরে 16th সেঞ্চুরিতে আমরা দেখলাম রিফরমেশন অফ দি চার্চ, সেই মুভমেন্টটা শুরু হয়েছে, এবং তারপরে এনলাইটেনমেন্ট পার্টিকুলারলি ড্রপড ইন দ্য 18th সেঞ্চুরি, এনলাইটেনমেন্ট ড্রপড ইন এবং নতুন একটি তত্ত্ব অথবা ইয়ে আমাদের সামনে আসলো যেখানে আমরা মানে চার্চের ফেথটাকেই আমরা উড়িয়ে দিলাম, মানে আমাদের সেন্ট্রাল ইয়ে থেকে প্রিন্সিপাল থেকে চার্চের ফেথ থেকে আমরা সরে আসলাম এবং একটি সেকুলার ক্যারেক্টার টুদি বলতে পারো যে 14th সেঞ্চুরি এবং 16th সেঞ্চুরিতে যেটা অ্যারাইজ করেছিল চার্চের বিরোধিতা, রিলিজিয়ানের বিরোধিতা নয় চার্চের বিরোধিতা, এবং লাস্টে এনলাইটেনমেন্টে গিয়ে কালমিনেট হলো সেটা হচ্ছিল মানে রিলিজিয়ানের বিরোধিতা নয়, অ্যাবান্ডনমেন্ট অফ রিলিজিয়াস ফেইথ, সেটা রেজাল্ট করলো একটা সেকুলার সাইন্টিফিক চিন্তাধারা, ঠিক আছে। এই হচ্ছিল তোমার টাইমলাইন। সো অ্যাপারেন্ট টাইমলাইনটা আমরা বুঝলাম যে টাইমলাইনে কিভাবে জিনিসটা দেখতে লাগছে, এবং যেটা কোশ্চেনে বলা নেই কিন্তু তোমায় বলতে হবে, মানে সলিউশনস এর দিকে মানে কনক্লুশনের ঠিক আগের প্যারাগ্রাফে তোমায় লাস্টের দিকে এক লাইন মেনশন করতে হবে যে এই যে এইখান থেকে নিয়ে এইখান, তারপরে এইখান থেকে নিয়ে এইখানে আমাদের চিন্তাধারার যে ইয়েগুলো আলোকায়নের যে ইয়েটায় আমরা আসলাম, মানে চিন্তাধারাটায় আমরা আসলাম, সেই তার পরবর্তীকালে কি কি ঘটেছে, মানে এনলাইটেনমেন্টের আফটার 18th সেঞ্চুরি যে আমরা ফ্রেঞ্চ রেভলিউশন দেখতে পাই বা অন্যান্য রেভলিউশনস গুলো দেখতে পাই, সেইগুলোর উৎপত্তি বা সেইগুলোর বীজ কি এই চিন্তাধারা বা এনলাইটেনমেন্ট বপন করে দিয়ে গেছে, সেই পার্টটাই কিন্তু আমাকে প্রশ্নে একটুখানি হলেও মেনশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছিল থিমের দিক থেকে আমি বোঝালাম যে থিমের দিক থেকে একটা টাইমলাইনের কি কি অ্যাবজর্ব করেছে রেনেসা থেকে রিফরমেশন আর কি কি বর্জন করে এনলাইটেনমেন্ট তত্ত্ব আমাদের সামনে এসছে। এবং
নেক্সট হচ্ছিল হোয়াট ইজ দ্য টোন অফ ইয়োর আনসার। তোমাকে এখানে বলেছে যে ডিসকাশন করতে, খালি তোমাকে এখানে ক্রিটিক্যালি, আচ্ছা তো মানে আনসারে কি মানে প্রশ্নে কি কি দেয়া থাকতে পারে, ডিসকাসের জায়গায় ক্রিটিক্যালি অ্যানালাইজ দেয়া থাকতে পারে, তারপর হতে পারে যে আমি তো দেখাচ্ছি একটু আগে যে দেখাচ্ছিলাম তোমাদের, দুরকম টাইপের দেখো প্রশ্ন দেয়। সেটা হচ্ছিল একটা তো থ্রো লাইট অন এই সাবজেক্ট, এলুসিডেট বলে দিয়ে দিতে পারে, ইলাস্ট্রেট, জাস্টিফাই, এগুলো হচ্ছিল ডেসক্রিপশন টাইপ অফ আনসার্স, ডিরেক্টিভ তারা চাইছে প্রশ্ন। আমরা আলোচনা করছি প্রশ্নে কি রকম ডিরেক্টিভ দেয়া আছে, তোমাকে উত্তরটা কিভাবে কোন টোনে লিখতে হবে। হ্যাঁ, মানে আর্গুমেন্টেটিভ টোনে লিখতে হবে না ডেসক্রিপটিভ টোনে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর্গুমেন্টেটিভ টোন যদি হয় তাহলে ক্রিটিক্যালি অ্যানালাইজ, ক্রিটিক্যালি ডিসকাস, ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, টু হোয়াট এক্সটেন্ট দ্য ইনফ্লুয়েন্স হ্যাজ বিন ডান, ঠিক আছে। এই টাইপের যদি দেয় তাহলে আর্গুমেন্ট, ইয়েস ওইটাও তোমার আর্গুমেন্টেটিভ ডিসকাশন। কিন্তু তোমাকে এখন দিয়েছে ডিসকাস অথবা কমেন্ট, যদি এইটা দেয়, এইটা হচ্ছিল দিস ইজ দ্য মিডল অফ বোথ দিস থিংস। মানে এইটা কিন্তু তর্ক শক্তি এবং ডেসক্রিপটিভ রাইটিং এর মাঝামাঝি লাই করে। মানে এখানে কিন্তু কোন রকম মানে ডিসকাস বলেছে মানে তোমাকে ডেসক্রিপটিভ পার্টটা বলতে হবে, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দি কোশ্চেন ডেসক্রিপটিভ কতখানি লাগবে, আর আর্গুমেন্টেটিভ কিছু রাখবে কিনা আদৌ, সেই পার্টটা কিন্তু ডিপেন্ড করবে পার্টিকুলার প্রশ্নটি কি জিজ্ঞেস করেছে। এখানে প্রশ্নটি বলেছে এনলাইটেনমেন্ট সরি রেনেসা এবং রিফর্মের থেকে কি কি অ্যাবজর্ব করেছে আর কি কি বর্জন করেছে, ঠিক আছে। এইটা বলতে গিয়ে যদি কোনো আর্গুমেন্টেটিভ তর্ক মাইট কম্পোজ 10% অফ ইউর আনসার্স ডিপেন্ডিং অন দি কারেন্ট কোশ্চেন, 90% মাস্ট বি ইয়োর ডেসক্রিপটিভ পার্ট, মানে তথ্য কন্টেন্ট অনুযায়ী তোমাকে দিতে হবে, ঠিক আছে। বুঝতে পারলে এবারের প্রশ্নটা? তাহলে ডিরেক্টিভ অথবা টোন অফ ইয়োর আনসার কি হবে সেটা কিন্তু আমরা একটু হলেও বুঝতে পারলাম। এবং আনসার লেখার যে মাইন্ডসেট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ইন দিস কোশ্চেন। তোমাকে এই যে জার্নিটা ফ্রম 14th সেঞ্চুরি থেকে নিয়ে 18th সেঞ্চুরির অব্দি একটা জার্নির উপরে, হ্যাঁ, থিঙ্কিং মানে হচ্ছে হলো মানে তোমার আমাদের যে চিন্তা ধারা সেটা যে বদলেছে উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ মেনি থিঙ্কার্স ফ্রম 14th to 18th সেঞ্চুরি, সেখানে কিন্তু আমার যে আনসারের টোন বা মাইন্ডসেটটা হওয়া দরকার, আনসার কিন্তু চাইছে এই পিরিয়ডটায় কানেক্টেডনেসটা দেখাতে। মানে এই পিরিয়ডের 14th সেঞ্চুরির একটা চিন্তাধারা হাউ ইট কানেক্টস টু 18th সেঞ্চুরির একটা চিন্তাধারা, সেই ব্যাপারেই কিন্তু প্রশ্নটা তোমায় ব্রডার ওয়েতে মাইন্ডসেটটা তোমার টেস্ট করতে চাইছে, যে তুমি এই যে চিন্তাধারার যে জার্নিটা ফর দিস 400-500 ইয়ার্স, এই চিন্তা শক্তি বা চিন্তাধারা সেইটা কিভাবে চেঞ্জ হয়েছে সেটা তুমি এক্সামিন করতে পারছো কিনা অথবা সামনে তুলে ধরতে পারছো কিনা। হ্যাঁ, জার্নিটা অ্যাপ্রিসিয়েট করতে পারছো, রাইট, ইউ আর ব্যাং অন। আচ্ছা, এইবার নেক্সট হচ্ছে হলো প্রথম তো কানেক্ট করতে পারছো কিনা, ওয়েদার ইউ ক্যান কানেক্ট দিস টাইম লাইন, ঠিক আছে। ইয়েস ইয়েস, কানেকশন মিনস এইখান থেকে কিভাবে উৎপত্তি, তারপর এখান থেকে কিভাবে উৎপত্তির জার্নিতে কি কি অ্যাবজর্ব করা হয়েছে, কি কি এন্ডোর্স করা হয়নি, ঠিক আছে, সেইগুলো তোমাকে হাইলাইট করতে হবে। নেক্সট হচ্ছে হলো সেকেন্ড পার্ট অফ দি কোশ্চেন, তোমাকে মাইন্ডসেটে বলেছে যে এই যে জার্নিটা অথবা এভলিউশন অফ এনলাইটেনমেন্ট হয়েছে, এই এনলাইটেনমেন্টের এভলিউশনটা কতখানি ইন্ডিপেন্ডেন্ট, সেইটা কিন্তু তোমাকে এখানে টেস্ট মানে হাইলাইট করতে বলা হয়েছে, যে কতটা স্বাধীনভাবে সেটা এভলিউট হয়েছে আর কতটা ইনফ্লুয়েন্সড হয়ে এভালুয়েট হয়েছে। মানে ইনফ্লুয়েন্সড বাই আদার থটস অর থিঙ্কার্স,
ভার্সেস হোয়াট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার অফ এনলাইটেনমেন্ট, এইটা কিন্তু তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছো কিনা সেটাও প্রশ্ন তোমার দেখ। বোঝাতে পারলাম? টোনের আন্ডারে মাইন্ডসেটটা অফ ইউর আনসার্স ইজ বিং টেস্টেড। ঠিক আছে? আমি কিন্তু কন্টেন্টের ব্যাপারে এখনো আসিনি, মানে কোশ্চেনের স্ট্রাকচার কিভাবে হবে না হবে সেই সব ব্যাপারে আসিনি। ঠিক আছে? আমি কিন্তু ডিমান্ড অফ দি কোশ্চেন, মানে কোশ্চেনের চাহিদাটা কি সেই পার্টটায় তোমাদের বোঝাতে আসছি, কারণ লেখাটা অনেকের কিন্তু ডেভিয়েট করে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, মানে তোমরা একটা জিনিস লিখে না এই পার্টটাকে মেলাবে যে আমার প্রশ্ন আনসারটা কি, টোনটা ঠিক আছে, মাইন্ডসেটটা চেক করছে যে প্রশ্নটা সেটাকে আমি তুলে ধরতে পেরেছি, আমি কি ইনফ্লুয়েন্স কি কি ব্যাপারে এনলাইটেনমেন্ট ইনফ্লুয়েন্স হয়েছে ফ্রম রেনেসা এন্ড রিফর্মস, অ্যাজ ওয়েল অ্যাজ কি কি ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট এভলিউশন হয়েছে, স্বাধীনভাবে গড়ে উঠেছে চিন্তাধারা, সেই পার্টটা কি আমি আনতে পেরেছি, দেখাতে পেরেছি প্রশ্নে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছিল দ্য ডিরেক্টিভ অফ দি কোশ্চেন। একটু আগে তোমায় বলেছি ডিসকাস করা যখন আছে তখন 90% ইট উড বি ফ্যাকচুয়াল, 10% ইট মাইট বি আর্গুমেন্টেটিভ ডিপেন্ডিং অন whatever way you are articulating, but don't delve too much into argumentative one. ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এখানে নেই আর্গুমেন্টেটিভ করার কিছু নেই। বিভিন্ন থিঙ্কার যদি যখনই তোমাকে টাইমলাইন দেবে না যে 500 বছরের একটা চিন্তাধারার উপর তোমার অবজারভেশনটা, মানে হাউ ইট এভলভ সেটা অবজার্ভ করো, তখন আর্গুমেন্টেটিভ খুব একটা কিছু বাঁচে না। হ্যাঁ, হ্যাঁ, আর্গুমেন্টেটিভ কখন বাঁচে, যে ওর উপর মানে কি কি মানে কোনো একটি আইডিয়া দিয়ে দিল, তার উপর সেটা সঠিক না ভুল, সেটার মানে দূরদর্শী ইম্প্যাক্টটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেখানে আর্গুমেন্টেটিভ হতে পারে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছিল আর্টিকুলেশন। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন ওয়াইল ইভ্যালুয়েটিং ইউর আনসার। সেটা হচ্ছিল যে তোমার আইডিয়াজ এর মানে যে স্ট্রাকচারটা হওয়া উচিত, যে একটা প্রথমেই তুমি মানে যেরকম ভাবে তোমাকে এভলিউশনটা প্রথমে বলতে বলা হয়েছে, সেখান থেকে তুমি এভলিউশনটা প্রথমে বলে তারপরে ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টারটা রাখছো কিনা, মানে সিকোয়েন্সিং ব্যাপারটা, মানে প্রশ্নটা যেভাবে তোমায় বলেছে, হ্যাঁ, প্রশ্নটা বলেছে প্রথমে কিভাবে ইকো করছে, মানে এনলাইটেনমেন্ট কিভাবে রেনেসা এবং রিফর্মের অ্যান্টি ক্লারিকিজম স্পিরিটটাকে ইকো করছে, মানে তুলে ধরছে, আবার কিভাবে চার্চের ফেথটাকে ন্যাসাত করে দিচ্ছে সেকেন্ড পার্টটা, সেই পার্টটা হচ্ছে এই দুটো সিকোয়েন্স তুমি ফলো করেছো কি। প্রথমেই তুমি নাস্বাদটা লিখলে তারপরে ইকোয়িং সেন্টিমেন্টস গুলো লিখলে সেটা কিন্তু হবে না। এই সিকোয়েন্সিয়াল ব্যাপারটা তোমার কাছে উত্তরে আছে কিনা। সেকেন্ড হচ্ছিল দ্য বিল্ড আপ। বিল্ড আপ মানে আমি ল্যাঙ্গুয়েজে গেলাম না, ল্যাঙ্গুয়েজ অনেকের ভোকাবুলারি যেরকম বা এক্সপ্রেশন অফ থট যেরকম সেরকম ভাবে হবে। বিল্ড আপ যেটা, সেটা আস্তে আস্তে একটা তুমি বা প্রশ্নটা দেখো কিন্তু কোনো ফিচার্স লিখতে বলেনি, কিছু লিখতে বলেনি, প্রশ্নটার মেইন পার্টটা হচ্ছিল তুমি জার্নিটাকে কানেক্ট করতে পারছো কিনা, এই যে 500 বছরের একটা জার্নি ফ্রম 14 টু 18 সেঞ্চুরি, এটাকে মানে একটা পিকচার আকারে তুলে ধরতে পারছো কিনা, মানে পড়াটা পড়ে যে মনে হবে এক্সামিনারের যে সে 14 থেকে 18 সেঞ্চুরিতে একটা টাইম ট্রাভেল করতে পারছে কিনা। ঠিক আছে? সো সেটা হচ্ছিল বিল্ড আপ, তুমি কিভাবে বিল্ড আপ করছো জিনিসটা। থার্ড হচ্ছিল ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছিল লিঙ্কেজেস। এই লিঙ্কেজেসটা এই প্রশ্নে খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রশ্নটাই জিজ্ঞেস করেছে তিনটে জিনিসের লিঙ্কেজের উপর, একটা রেনেসা, একটা রিফর্ম, একটা এনলাইটেনমেন্ট। ঠিক আছে? মানে প্রশ্নটার ভিত্তিটাই লিঙ্কেজ। ঠিক আছে? তাই জন্য এখানে লিঙ্কেজের ইয়েও দেয়া আছে, ডায়াগ্রামও দেয়া আছে। ঠিক আছে? সো লিঙ্কেজটা কিন্তু প্রশ্নটা দেখবে। এইবার এই প্রশ্নটা অ্যাটেন্ড করতে গেলে তোমার কাছে কিছু মানে অ্যামিউনিশনস দরকার বা কিছু ইয়ে দরকার প্রশ্নটা অ্যাটেন্ড করতে গেলে, যে প্রশ্নটা এটা তো আনসারের মধ্যে কি কি থাকবে সেটা তোমায় বললো, কিন্তু প্রশ্নটার উত্তরটা দিতে গেলে তোমায় কি কি জানা দরকার সেই পার্টটা একবার দেখে নাও, সেটাও কিন্তু ডিমান্ড অফ দি কোশ্চেন। মানে ডিমান্ড অফ দি কোশ্চেন, সরি, ডিমান্ড অফ দি কোশ্চেন মানে এই নয় যে আমি
উত্তরটা কি স্ট্রাকচার দিলাম, উত্তরটা কিভাবে লিখলাম, উত্তরের কন্টেন্টস গুলো কি কি থাকলো। ডিমান্ড অফ দি কোশ্চেন এটাও যে উত্তরটা দেওয়ার জন্য আমার সেই নলেজটা আছে কিনা, নলেজ লেভেলে আমার কি কি পরিষ্কার থাকতে হবে বা মোটামুটি আইডিয়া থাকতে হবে, সেটাও কিন্তু ডিমান্ড অফ দি কোশ্চেন। ঠিক আছে, সো লেট আস আন্ডারস্ট্যান্ড দি ডিমান্ড অফ দি কোশ্চেন। ওয়েলকাম ওয়েলকাম, এত দেরি করলে কেন? ইয়ে প্রায় 30 মিনিট শুরু করেছে। চলো, তাহলে ফার্স্ট পার্ট হচ্ছিল তোমাকে কোর টপিক নলেজ একটা চেক করছে যে তুমি এনলাইটেনমেন্ট, রেনেসা পিরিয়ড, এই পার্টগুলো তুমি জানো কিনা। 14 থেকে 18ই সেঞ্চুরিতে যে সোশিও রিলিজিয়াস শিফটস গুলো হয়েছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, মানে পার্টিকুলারলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলতে তখন ইউরোপ, সেইগুলো তুমি বুঝতে পারছো কিনা, সেই টপিক উপর সেই নলেজটা তোমার আছে কিনা। ঠিক আছে, কারণ ওই 14 থেকে 18ই সেঞ্চুরিতে কি চিন্তাধারা শক্তিতে কি চেঞ্জেস হয়েছিল সেটাই যদি তুমি না জানো, তিনটে পিলার্স এর ব্যাপারে যদি তুমি না জানো, রেনেসা, রিফর্মস এন্ড এনলাইটেনমেন্ট, কিভাবে পরপর তিনটে চিন্তা শক্তি মাথাছাড়া দিয়ে ওঠে, তাহলে কিন্তু এই প্রশ্নটা লিখতে পারবে না। মানে কোর টপিকটাই, নলেজটাই কিন্তু তোমার যদি না থাকে তুমি কিছুই লিখতে পারবে না। ঠিক আছে, সেটা একটা ডিমান্ড। সেকেন্ড ডিমান্ডটা হচ্ছিল কানেক্টেডনেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা কানেকশনটাই স্ট্যাবলিশ করতে চেয়েছে। যেটা আমরা তোমাকে বললাম যে রেনেসা এবং রিফর্ম দুটো জিনিস করেছে এরা। এরা পুরোহিত বিরোধিতা করেছিল, পুরোহিত বিরোধিতা করেছিল, কিন্তু রিলিজিয়ানের বিরোধিতা করেনি। মানে দে কেপ ফেইথ ইন ক্রিশ্চিয়ানিটি অর প্যাগানিজম, যাই তুমি বলো। তার মানে পুরোহিত বিরোধিতা, বাট রিলিজিয়ান ওয়াজ অ্যাকসেপ্টেবল টু বোথ দিস রেনেসা এন্ড রিফর্মস। বাট when we move to this kind of মানে thoughts, then সেখানে কিন্তু বোথ ক্লারিক এবং রিলিজিয়াস ক্যারেক্টারটাকে শেড অফ করে ফেলেছিল, অ্যান্ড নিউ ক্যারেক্টার এভলভড অফ সেকুলার সায়েন্স, রাশনালিটি। সো দিস, এই তিনটে জিনিস ইন্ডিপেন্ডেন্টলি এভলভ করেছে, এবং বর্জন এইটা তো করেছেই, ইন অ্যাডিশন রিলিজিয়ানটাকেও কিন্তু এনলাইটেনমেন্ট বর্জন করেছে। সো এই যে কানেক্টেডনেস ব্যাপারগুলো, সেই পার্টগুলো কিন্তু তোমার মানে কিভাবে এভলভ করেছে আর কিভাবে সেটাকে, সেকেন্ড পার্টটা হচ্ছিল বাউন্ডারিজ, মানে কি কি ইগনোর করেছে। ঠিক আছে, যে ফেইথের যে ব্যাপারটা সেটাকে ইগনোর করে একটা সেকুলার ক্যারেক্টার এই চিন্তাধারাটাকে দিয়েছে, সেইটাই কিন্তু এই পোর্শনটা হচ্ছিল, এই নলেজটা হচ্ছিল খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, থার্ড যেটা, হ্যাঁ আমি আর বেশি কিছু বলবো না। উত্তরে তুমি যদি হিস্টোরিওগ্রাফিক্যাল ডেপথ, হিস্টোরিওগ্রাফি মানে হচ্ছিল বিভিন্ন থিঙ্কার্স, যেখানে মানে কিছুই না, আমরা বাংলা লেখায় উক্তি ঠুক্তি দিই না, সেই রকম সেই রেনেসা পিরিয়ডের মেইন থিঙ্কার্স কারা, রিফরমেশন পিরিয়ডের থিঙ্কার্স কারা, আর এনলাইটেন পিরিয়ডের যারা থিঙ্কার্স, তাদের দু একটা উক্তি দিয়েছো কিনা। এটা না দিলেও কিন্তু কিছু এসে যায় না, কারণ প্রশ্ন কিন্তু উক্তির উপর ডিপেন্ড করে খুব একটা ডিপেন্ডেন্ট নয়। প্রশ্নটা কিন্তু তোমাকে দুটো এভলিউশন, মানে এভলিউশন উইথ ডিস্টিংশন, সেটা হাইলাইট করতে বলেছে। এবার সেই মানে এমন একটা উক্তি ধরো তুমি পেলে, মানে আমি এক্সাম্পল দিচ্ছি, তুমি এনলাইটেনমেন্টের ভলটেয়ারের একটা উক্তি পেলে, যেখানে হয়তো সে রেনেসা এবং রিফরমেশনের মানে রিলিজিয়াসনেস অথবা ফেইথটাকে কিভাবে নস্যাৎ করছে, সেইটা যদি হয়, সেইটা তুমি দিতে পারো। বা কোনো একটি উক্তি যেটা বলতে পারে যে মানে এনলাইটেনমেন্টটা রেনেসা এবং ইয়ের থেকে কিভাবে ডিফারেন্ট, সেইটা বলেছে, সেইরকম একটা উক্তি তুমি দিতে পারো। জেনারেল একটা উক্তি দিয়ে কিন্তু কোনো রকম মার্কস ফেচ করবে না, কারণ এই জায়গায় এই টাইপের প্রশ্ন যেখানে তোমার টাইমলাইন অ্যানালাইজ করতে বলেছে, সেখানে যে কোনো উক্তি মাস্ট স্টেট দ্য টাইমলাইন ডিফারেন্স, মানে এভলিউশনের ক্ষেত্রে অফ এনলাইটেনমেন্ট
অথবা এদের বিশ্বাসের জায়গাটা, রিলিজিয়ান জায়গাটা যে বর্জন করেছে সেই রিলেটেড কোনো উক্তি, তবেই সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমরা যে কোনো একটা উক্তি ঢুকিয়ে দিলেই ভাবি আচ্ছা ইরাসমাসের একটা উক্তি ঢুকিয়ে দিলাম রেনেসার সঙ্গে, সেটা কিন্তু খুব একটা কার্যকরী হবে না। হ্যাঁ, মানে লাকের উপরেও ডিপেন্ড করে যে এমন একটা এক্সামিনারের কাছে পড়লো সে উক্তিটা দেখেই গড়াগড়ি খেয়ে গেল, তা অন্য ব্যাপার। বা আমার মতো এক্সামিনার হলে কিন্তু উই উইল নট কনসিডার ইট অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট হিস্টোরিওগ্রাফিক্যাল রেফারেন্স। ঠিক আছে, আচ্ছা। তাহলে মোর অর লেস লাস্ট 10-15 মিনিট আমরা ডিমান্ড অফ দি প্রশ্ন সেই পার্টটা বুঝতে পারলাম। সো উই হ্যাভ অ্যানালাইজ দ্য ডিমান্ড অফ দি প্রশ্ন, যেখানে প্রশ্নটার কি চেয়েছে, চাহিদা, সেটা এখন বিশ্লেষণ করলাম। থার্ড পার্ট, হ্যাঁ খুব ডেপথে আমরা পড়ছি আজকে, কারণ অন্যদিন আনসার রাইটিং খালি আমরা চেক করে পাঠিয়ে দিই, বাট আনসার রাইটিং এ অনেক তারতম্য আসছে, সেই জন্য এগুলো বোঝা দরকার তোমাদের। হ্যাঁ, কারণ তোমাদের লাস্ট ব্যাচটা ইউ আর ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি সেকশন, বাকি সেকশনস গুলো আমাদের কভার আপ হয়ে গেছে। সো সেই সেকশনে দাঁড়িয়ে এখনো যদি তোমাদের আনসার রাইটিং ইজ নট টু দি পয়েন্ট, তাহলে কিন্তু মুশকিল হবে। ঠিক আছে, সো নেক্সট উই উইল ডিসকাস সাম স্কেলিটাল ফ্রেমওয়ার্ক। এটা আমি চাইছিলাম না করতে, বাট একটা তাও করে দিই, মানে আমরা যে স্কেলিটনটা দিয়েছিলাম সেইটাই একবার আমি ডিসকাস করতে চাই, যে স্কেলিটালের বাইরেও কিন্তু 80% লেখা এসছে, বা স্কেলিটালটাকেই এক্সপ্লেইন করতে অনেকে পারবে। জানি না না পড়েই লিখেছো কিনা, অনেক সুন্দর উত্তর এসছে, বাট তাদের সংখ্যা খুব কম। আমি তাও স্কেলিটাল ফ্রেমওয়ার্কটা একবার তোমাদের কাছে ডিসকাশন করে দিই। দেখো, তুমি যদি স্কেলিটাল ফ্রেমওয়ার্কটা দেখো, তাহলে স্কেলিটাল ফ্রেমওয়ার্কটা কিন্তু প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন আছে। ইন্ট্রোডাকশনে একটা টেবুলার কম্পারিজন তুমি দিতে, প্রথমে ইন্ট্রোডাকশন একটা শুরু করলে 10% অফ, আচ্ছা প্রশ্নটা তোমাকে 10 মার্কসে জিজ্ঞেস করেছে ইউপিএসসি, বাট এই টাইপের প্রশ্ন কিন্তু 20 মার্কসের কম হওয়া উচিত না, বাট 10 মার্কসে জিজ্ঞেস করেছে ইউপিএসসি। মানে রাফলি আমাদের স্ট্যান্ডার্ড ভার্সন হচ্ছিল 10 মার্কস, যে কটা মার্কস থাকবে ইন্টু 20 ওয়ার্ডস। ঠিক আছে, 20 থেকে 25টা ওয়ার্ড পার মার্কস, সেই তার মধ্যে লিখলে ভালো হয়। এক্সিট করলেও কোনো রকম অসুবিধা নেই। ঠিক আছে, তার থেকে খুব একটা ছোট খুব একটা বড়, যাতে মানে 200 ওয়ার্ডের জায়গায় 400 ওয়ার্ড না হয়ে যায়। হ্যাঁ, মানে সেটাও কিন্তু একটা কেপেবিলিটি। আমি এমন একটা আনসার আজকে চেক করব, এত ভালো আনসারটা, সেটা আর ফেলতে পারলাম না, কিন্তু সেই আনসারটা কিন্তু একটু বেশি বড়, মানে 200 ওয়ার্ডের মধ্যে নয়, সেটা প্রায় 300 ওয়ার্ড টাচ করে গেছে। ঠিক আছে, বাট স্টিল আই উইল চেক দ্যাট আনসার, এবং তোমাদের সামনে দেখাবো আনসারটা কিভাবে এত সুন্দর সে লিখেছে। সো প্রথমে ইন্ট্রোডাকশন, যেখানে তুমি এই তিনটে এনলাইটেনমেন্ট, রেনেসা, রিফর্ম এবং এনলাইটেনমেন্টকে কানেক্ট করলে। ঠিক আছে, এই কানেকশনটা তোমাকে ইন্ট্রোডাকশনে একটু দেখাতে হবে, এবং ইন্ট্রোডাকশনে এই প্যারাগ্রাফে পুরো বডিতে কি কি আসছে সেটার ব্যাপারে একটু যদি হাইলাইট করতে পারো, ইট ইজ গুড। না করতে পারলেও খুব একটা অসুবিধা নেই। জেনারেলি কোশ্চেন যেটা ডিমান্ড করেছে সেইটাকে একটুখানি ইন্ট্রোডাকশনে তুলে ধরা, যাতে এক্সামিনার বুঝতে পারে ঠিক আছে হি অর শি হ্যাজ আন্ডারস্টুড দ্য ডিমান্ড অফ দি কোশ্চেন। তোমার ইন্ট্রোডাকশনের থেকে কিন্তু এক্সামিনারের কাছে একটা সিগন্যাল যাওয়া উচিত, যে প্রশ্নের যে চাহিদা সেটা কিন্তু স্টুডেন্ট বুঝতে পেরেছে, বা যে অ্যাসপিরেন্ট সে কিন্তু বুঝতে পেরেছে। সো দ্য ডিমান্ড অফ দি কোশ্চেন যদি ইন্ট্রোডাকশনে হাইলাইট করো, মানে খুব সামারি ভাবে, মানে ডিমান্ড মানে পুরোটা আমি যে দেখালাম পুরোটা লিখলে তো পুরো উত্তরই হয়ে গেল, সেটাকে 10%, মানে 20টা ওয়ার্ডের মধ্যে তুমি যদি লিখতে পারো, দ্যাট ইজ দ্য ট্রিক। সেকেন্ড, ইন্ট্রোডাকশনের পরেই এখানে বডিতে না গিয়ে আমরা বলেছিলাম একটা টেবুলার কম্পারিজন একটা হাইলাইট করবে। টেবুলার কম্পারিজন বলতে এরকম একটা টেবিল যেখানে হয়তো মানে রেনেসা থাকলো, রিফর্ম থাকলো, এনলাইটেনমেন্ট থাকলো, একটা কি দুটো পয়েন্টে কিভাবে এই তিনটে ডিফার করছে বা এভলভ করেছে সেই পার্টটা যদি একটু দিয়ে দিতে পারত। ঠিক আছে, জাস্ট পয়েন্টার, একটা 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 ওয়ার্ড। মানে আমি যদি দিতে হয় তাহলে দেখো আমি দিতে পারি, আমি বলতে পারি, মানে তোমরা যেহেতু চ্যাপ্টারটি পড়া, রেনেসা, রিফর্ম, এনলাইটেনমেন্ট আছে, আমি একটা বললাম যে রিলিজিয়ান, একটা পয়েন্ট আমি তুলে দিলাম রিলিজিয়ান।
এখানে টিক দিলাম, এখানে টিক দিলাম, এটা ক্রস করে এখানে লিখলাম সেকুলার, এখানে লিখলাম হ্যাড ফেইথ ইন চার্চ, হ্যাড ফেইথ প্যাগানিজম, ইন প্যাগানিজম, হ্যাড ফেইথ ইন চার্চ, রিফর্ম মানে হচ্ছিল রিফর্ম দি চার্চ, রিফর্ম চার্চ, আর এটা হচ্ছিল সেকুলার। এটা লিখতে পারি অ্যান্টি ক্লারিক হিসেবে লিখতে পারি, অ্যান্টি ক্লারিক হিসেবে লিখতে পারি যে এরা অ্যান্টি ক্লারিক ছিল, এটা অ্যান্টি ক্লারিক ছিল, এরাও অ্যান্টি ক্লারিক ছিল। ঠিক আছে, দুটো পয়েন্টের টেবিল এইটুকুনি করে দেওয়া মানে এক্সামিনার কিন্তু ইন্ট্রোডাকশনের পর এই ট্যাবুলার কম্পারিজনটা দেখলে মোরাললেস এক্সামিনার বুঝতে পারবে যে এই 14th সেঞ্চুরি থেকে 18th সেঞ্চুরি যেটা শিফট হয়েছে সেটা কিন্তু অলরেডি এই যে মানে চার্চের ফেইথ রিফর্মস দেন সেকুলারিজমে ট্রান্সফার হয়েছে, এইটা কিন্তু মানে হার্ট অফ দি কোশ্চেন যেটা ডিমান্ড ছিল সেটা কিন্তু বুঝতে পেরেছে আমার। ইউ আর ক্লিয়ার? এই দুটো পড়ার পর কিন্তু মাইন্ডসেট অফ দি এক্সামিনার্স যদি 10 মার্কস থাকে, তোমাকে 8 নম্বর দেয়ার মাইন্ডসেট কিন্তু এক্সামিনারের হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে এই দুটো যদি কারেক্ট করতে পারো, স্পেসিফিক এই টেবুলার কম্পারিজনটা যদি দিতে পারো। ঠিক আছে, আমি খুব কম আনসারে আমাদের টেবুলার কম্পারিজন পেয়েছি। টেবুলার কম্পারিজন মানে এই নয় যে তুমি লাইন বাই লাইন লিখলে, অনেকে কম্পারিজন বলে লাইন বাই লাইন লিখে দিয়েছো, সেটা কিন্তু টেবুলার কম্পারিজন নয়। ঠিক আছে, জাস্ট হোল্ড 1 মিনিট, আমি একটু জল খেয়ে নিই, একটু 30 সেকেন্ডস ব্রেক দাও। সো ওয়েলকাম ব্যাক। সো যেটা বলছিলাম যে তারপরে দেন উই মুভ টু দি বডি অফ দি লেটার। ঠিক আছে, মানে লেটারের ভেতর কি 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 থাকতে পারে। দেখো লেটারের ভেতর তুমি যদি প্রশ্নটা দেখো, তোমার 3-4টে ইয়ে মানে বেশি কিছু রাখার দরকার নেই। এক তো হচ্ছিল কিভাবে এনলাইটেনমেন্টটা কিভাবে রেনেসা এবং রিফর্মের প্রিন্সিপালটা অ্যান্টি ক্লারিকিজমটা অ্যাবজর্ব করে বড় হয়েছে, এবং সেকেন্ড পার্টটা হচ্ছিল যে নিদার ইন্ডোর্স দ্য ফেইথ অফ বোথ দিস চিন্তাধারা। ঠিক আছে, এই দুটো পার্টই তোমার বডিতে রাখতে হবে। একটা হচ্ছিল কিভাবে হোয়াট এনলাইটেনমেন্ট টুক ফ্রম রেনেসা, হোয়াট এনলাইটেনমেন্ট টুক ফ্রম রিফরমেশন। ওকে, জাস্ট হোল্ড অন। Yeah, I'm doing that. ওকে, হ্যাঁ বলেছে, আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ, ওকে। আর আরেকটা হচ্ছিল কিভাবে এভলভ করেছে কিপিং ইটস ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার ইনটু প্লেস। ঠিক আছে, এনলাইটেনমেন্ট হাউ ইট প্রোটেক্টেড ইটস ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার ওয়াইল গোয়িং থ্রু দ্য এভলিউশন জার্নি। ঠিক আছে, এইটা তোমার বডিতে প্রকাশ পাওয়া দরকার, এই দুটো। ঠিক আছে, এবং এই করতে গিয়ে তুমি যদি হিস্টোরিওগ্রাফির কিছু রেফারেন্স নিতে পারো ভালো, এই প্রশ্নটায় খুব একটা নেয়ার দরকার নেই। একমাত্র ভোল্টেয়ারের একটা ইয়ে নিয়ে নেওয়া যেতে পারে, খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট এই ইয়েটার জন্য, খুব একটা কিছু দরকার নেই খুব একটা। এই রেনেসার কারা থিঙ্কার্স, রিফরমেশন, এনলাইটেনমেন্টের কারা থিঙ্কার, সবকিছু এখানে দেওয়া আছে। কনক্লুশনে ভেরি ইম্পর্টেন্ট, কনক্লুশনে কোনো নতুন আইডিয়া বা নতুন পয়েন্টস কিন্তু লিখতে যাবে না। যেটা করবে কনক্লুশনে করা উচিত যে তুমি লিখলে যে এভলিউশন থেকে একটা মডার্ন ওয়ার্ল্ড ভিউ, এনলাইটেনমেন্ট কিভাবে গ্রো করেছে, একটা সেন্টেন্স। এবং তুমি যদি লিখতে পারো যে এই যে জার্নিটা ফ্রম চার্চের পিউরিফিকেশন টু সাইন্টিফিক রিজন, এইটা যদি একটুখানি হাইলাইট করতে পারো একটা 3-4টে শব্দ নিয়ে একটা সেন্টেন্সে, ইট ইজ ফাইন। ঠিক আছে, এবং কিভাবে ফ্রেম মানে পরবর্তীকালে, এই যে আমি তোমাকে বলছিলাম যে পরবর্তী কোনো বিপ্লবের বীজ কি এই এনলাইটেনমেন্ট বপন করে গেছে, সেই পার্টটা কনক্লুশনে একটু হাইলাইট করতে পারো যে এই যে রিলিজিয়াস রিফর্মস এর থেকে সেকুলার ক্রিটিকের রোল এনলাইটেনমেন্ট নিয়েছিল কম্পেয়ারিং উইথ রিফরমেশন, সেইটা কিন্তু হতে পারে কোথাও ফ্রেঞ্চ রেভলিউশনের বীজটা কিন্তু সেইখানে বপন করে দিয়ে গেছে এনলাইটেনমেন্ট। লাস্ট ক্রিটিক
ক্রিটিসাইজ করতে বা ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে বলেনি এই পার্টটাকে। কিন্তু আমি যে বলেছিলাম 10% জায়গায় মানে একটা সিঙ্গেল লাইন দিতে পারো কনক্লুশনে, যে আমরা জানি যে এনলাইটেনমেন্ট মানে মানে বিলিফ বা ইয়েটাকে বর্জন করেছিল অ্যান্ড ক্যারিড এ সেকুলার ক্যারেক্টার, রিলিজিয়নটাকে পুরো সিলেবাস থেকেই বাদ দিয়েছিল, so that it evolved as a secular character coupled with science and reasons, scientific thought and reasons। ঠিক আছে, এইটা হচ্ছে এনলাইটেনমেন্টের কোর। কিন্তু এইটা বলতে গিয়েও আমাকে বলতে হয় যে অনেক এনলাইটেনমেন্ট থিঙ্কার্স ভগবানে কিন্তু বিশ্বাস করতেন, মানে অ্যাথিস্ট হওয়ার ইয়েতে মানে সেকুলার ক্যারেক্টার বহন করলেও চিন্তাধারাটা, সেখানের অনেক থিঙ্কার্সরা তারা কিন্তু ভগবানে বিশ্বাস করতেন, মানে ইয়েট ইট হ্যাড এ রিলিজিয়াস ক্যারেক্টার। এই একটা লাইন লিখলে তোমার মার্কসটা মানে যদি 60%-এ দাঁড়িয়ে থাকে, এখান থেকে 70%-এ কিন্তু এই একটা পয়েন্টের ক্রিটিকের পয়েন্টের কিন্তু জাম্প করে যাবে। 70 আমি বিয়ে দিলাম, হতে পারে 65%-এ জাম্প করে যাবে। ঠিক আছে, সো এই পার্টটা আমি আর বেশি তোমাদের হাইলাইট করছি না। আরেকটা নেক্সট পার্টটা পড়বো, তাহলে আমরা দেখে নিলাম আনসার ফ্রেমওয়ার্কটা কিন্তু আমরা স্কেলিটাল ফ্রেমওয়ার্কটা কিন্তু আমরা এখানে দেখে নিলাম। এইবার আমি একটা জিনিস আলোচনা করব, যে আমরা আনসারটাকে দেখি। তার আগে একটা পার্ট হচ্ছিল যে কিভাবে একটা এই পার্টটা আমাদের জন্য, যে একটা এক্সামিনারকে কি কি দেখতে হবে, কি কি দেখা উচিত, সেই পার্টের ব্যাপারে লেখা আছে। ঠিক আছে, একটা ভালো উত্তর হতে গেলে কি কি লাগে, এইটা আপলোড করে দেওয়া হবে, তোমরা দেখে নিও যে একটা ভালো উত্তর হতে গেলে এইটা কি কি আইডিয়া তোমাকে বহন মানে লিখতে হতে পারে। ঠিক আছে, আচ্ছা এইবার আমি ডাইরেক্ট চলে যাচ্ছি, নালে ক্লাসটি অনেক বড় হয়ে যাবে। আমাদের একজন অ্যাসপিরেন্টের এই প্রশ্নটা একটুখানি দেখে নাও। দেখো অ্যাসপিরেন্ট লিখছে, প্রশ্নটা প্রথমে এখানে লেখা আছে, আচ্ছা তোমরা যে আনসার রাইটিং অনেকে সাবমিট করেছো, অনেকে আমাদের ফরম্যাটটাই সাবমিট করনি, আমাদের এরকম একটা ফরম্যাট তোমাদের দেয়া আছে, এই শিটটা মানে প্রিন্ট আউট করিয়ে নেবে তোমরা, ব্ল্যাঙ্ক কপি প্রিন্ট আউট করে নেবে। এটা পেজ 1 আর পেজ 2 থেকে নর্মাল শিট দেওয়া আছে, এরকম হেডিং দেওয়া নেই। ঠিক আছে, এই শিটের মধ্যে লিখেই কিন্তু জমা দিতে হবে। অনেকে প্লেন বা বাদিক ডানদিক মার্জিন করে কিন্তু দিয়েছো, হ্যাঁ সেগুলো চেক করা খুব মুশকিল। ঠিক আছে, অলওয়েজ রাইট ইন আওয়ার ওন কপিস। হ্যাঁ, মানে আমাদের ফরম্যাটটা যেটা সেটা জেরক্স করে নেবে, জেরক্সের মধ্যে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, কত টাকা জেরক্সের খরচা, তাই না? 1 টাকা 50 পয়সা, কলকাতা বেলঘড়িয়া হলে 50 পয়সা, আপ কান্ট্রি হলে 1 টাকা হতে পারে। না গো, হোয়াইট কপিতে প্লিজ ডোন্ট গিভ। ঠিক আছে, না না না, ঠিক আছে। আচ্ছা দেখো, ইন্ট্রোডাকশন দিয়েছে, দেখো স্ট্রাকচার অফ দি আনসার তোমাদের আগেই বলেছি যে স্ট্রাকচার অফ দি আনসারের একটা পার্ট আমরা দেখলাম এখানে, যে আনসারের স্ট্রাকচারটা কি হওয়া উচিত। আনসারের স্ট্রাকচারটায় দেখতে পাচ্ছি একটা ইন্ট্রোডাকশন হওয়া উচিত। ঠিক আছে, দেখো এখানে ইন্ট্রোডাকশনে কি সুন্দর মেয়েটি দিয়েছে, দিস স্টেটমেন্ট ক্যাপচার্স, মানে কোশ্চেন কি বলছে সেটার এসেন্সটা দেওয়ার চেষ্টা করছে, মানে ডিমান্ড অফ দি কোশ্চেনটাকে হাইলাইট করার চেষ্টা করছে। স্টেটমেন্ট ক্যাপচার্স দ্য ইন্টেলেকচুয়াল এভলিউশন, হ্যাঁ, অফ ওয়েস্টার্ন ইউরোপ, মানে কোথায় কোন প্লেসের ব্যাপারে কোশ্চেনটা বলছে। 14 থেকে 18 সেঞ্চুরিতে বলছে, পিরিয়ড টাইম পিরিয়ড মেনশন করছে, প্লেস মেনশন করছে। হ্যাঁ, তারপর সে অবজার্ভ করছে এনলাইটেনমেন্ট ইন এভলভিং ফ্রম রেনেসা এন্ড রিফরমেশন ড্রিউ ইন্সপিরেশন ইন টার্মস অফ ক্রিটিসাইজিং দ্য চার্চ, মানে রেনেসা এবং রিফরমেশনের কমন ক্যারেক্টারিস্টিক ছিল যে চার্চ মানে ক্লারিককে পুরোহিত বিরোধিতা তারা করত। ঠিক আছে, but invoked rational and secular thinking in terms of departure from its predecessors by challenging the authority of anti-clericalism, মানে পুরোহিত বিরোধিতা করেও তার সেকুলার ক্যারেক্টার এবং র্যাশনাল ক্যারেক্টারটাকে ইনভোক করেছিল এই এনলাইটেনমেন্ট, সেটাই কিন্তু সে ক্যাপচার করে দিয়েছে, এসেন্স অফ দি আনসার সে কিন্তু ক্যাপচার করেছে।
মানে এসেন্স অফ দি আনসারে এখানে সে টাইম পিরিয়ড এসে বোঝাবার পর এই জায়গাটাতে সে বুঝিয়েছে যে এনলাইটেনমেন্ট কি কি জিনিস এর থেকে নিয়েছে আর কি ইন্ডিপেন্ডেন্টলি এভলভ করেছে। মানে একদম সামারি সে কি আসতে চলেছে তার লেখায় সে কিন্তু একেবারে ব্যাং অন বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, সেকেন্ড দেখো আমরা বলেছিলাম যে একটা টেবুলার কম্পারিজন দেওয়া উচিত, সে কিন্তু দেখো একটা টেবুলার কম্পারিজন দিয়েছে যেখানে রিলিজিয়াস ভিউজ এর ব্যাপারে অথবা অ্যান্টি ক্লারিকিজমের ব্যাপারে সে প্যাগান মানে হচ্ছিল রেনেসার আগে যে সিস্টেমটা বা থিঙ্কিং মানে চার্চের কাছে সব সর্বক্ষমতা সেরকম একটি জায়গা যেখানে চার্চ হ্যাজ অল দি পাওয়ার্স অ্যান্ড ইনফ্লুয়েন্স ওভার পাবলিক লাইফ। সেখান থেকে চেঞ্জ হলো রেনেসায় অ্যান্টি ক্লারিক্যাল এবং কোশ্চেন মাইন্ডসেট। রেনেসা প্রত্যেকটা জিনিসকে র্যাশনালিটি বা কোশ্চেন জিজ্ঞেস করতে শুরু করলো। তার মানে কেন, হ্যাঁ রেনেসার মেইন ইয়েটা হচ্ছে কেন, হ্যাঁ কেন এটা হয় কি হলো। হ্যাঁ, রিফরমেশন হচ্ছিল পোপ বা ক্লারিক মানে যেটা পুরোহিত বিরোধিতা, যে পুরোহিতকে সরাতে হবে। কি দিয়ে সরাতে হবে? বাইবেল দিয়ে সরাতে হবে, মানে রিলিজিয়ান থেকে ড্রিফট করছে না। ঠিক আছে, আর এনলাইটেনমেন্ট কি? চ্যালেঞ্জ অথরিটি অফ দ্য চার্চ তো ঠিকই, রিলিজিয়ানটাকেও সরাতে হবে, সেকুলার ক্যারেক্টার রাখতে হবে, সাইন্টিফিক রিজন টেম্পারামেন্ট হতে হবে এবং টলারেশন মানে টলারেন্ট অফ অল ভিউজ সেটা কিন্তু থাকতে হবে। এই যে একটা টেবুলার কম্পারিজন হাইলাইটস দি মুভমেন্ট ফ্রম 14th সেঞ্চুরি টু 18th সেঞ্চুরি, কিন্তু সে একটা এই কম্পারিজন চার্টে কিন্তু সে বুঝিয়ে দিল যে এইটা মুভমেন্ট হয়েছে এবং সেটাই কিন্তু হার্ট অফ দি কোশ্চেন, মানে কোশ্চেনের হার্ট কিন্তু এই মুভমেন্টটা কিভাবে 14 থেকে 18 সেঞ্চুরি মানে রেনেসা রিফর্ম এনলাইটেনমেন্ট কিভাবে মুভ হয়েছে সেটা দেখানোটাই কিন্তু মানে মেইন পার্ট অফ দি কোশ্চেন। হ্যাঁ, মেইন টেম্পারামেন্ট অফ দি কোশ্চেন সেটা তুমি বলতে পারো। এইবার সে আলোচনা করছে হোয়াট এনলাইটেনমেন্ট টুক ফ্রম রেনেসা, যে রেনেসার থেকে কি কি অ্যাবজর্ব করেছে এই ইয়েটা হতে গিয়ে, রেনেসার থেকে এনলাইটেনমেন্ট কি কি অ্যাবজর্ব করেছে। ঠিক আছে, আচ্ছা সে বলেছে, আমি আর এই ইয়েগুলো বললাম না, রেনেসা থিঙ্কার্স এর ব্যাপারে সে এখানে হাইলাইট করেছে এরাসমাস অ্যান্ড রাভেলিস এক্সপোজড ক্লারিক্যাল করাপশন ওয়াইল ইউজিং ফিলোসফি অ্যান্ড স্যাটায়ার। ঠিক আছে, স্যাটায়ার মানে হচ্ছে হলো বিদ্রুপ, ঠিক আছে, ব্যঙ্গ করা বা বিদ্রুপ করা, সেই রকম মাধ্যমে এরাসমাস বলে একজন থিঙ্কার সে চার্চের পৌরোহিত বিরোধিতা এক্সপ্লোজড ক্লারিক্যাল করাপশন সেইটা সে বলেছে। ঠিক আছে, মানে রেনেসার এলিমেন্টস গুলো সে লেখার চেষ্টা করছে, সেখানে এরাসমাসের একটা মন্তব্য সে দিয়েছে এবং খুবই পার্টিনেন্ট, কারণ প্রশ্নে রয়েছে পৌরোহিত বিরোধিতা। দেখো প্রশ্নেও অ্যান্টি ক্লারিক্যালিজম কিন্তু রয়েছে, তাই জন্য এরাসমাসের যে উক্তিটি এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, অ্যাকচুয়াল উক্তিটি তুলে ধরেনি কিন্তু সেই উক্তিটির সারমর্মটা তুলে ধরেছে। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড হচ্ছিল আবার ভোল্টেয়ারের ইয়েটা এনলাইটেনমেন্টের ক্ষেত্রে ভোল্টেয়ার কিভাবে চার্চের ওয়েলথ এবং মোরাল হিপোক্রিসি থ্রু থেকে পাবলিক লাইফ ইনফ্লুয়েন্স করা সেটার এগেনস্টে কিভাবে ভোল্টেয়ার গর্জে উঠেছিল সেই পার্টটাও কিন্তু সে বলেছে। তার মানে সে যখন এনলাইটেনমেন্ট রেনেসার থেকে কি কি নিয়েছে সেটা বলতে গেছে, তখন কিন্তু রেনেসার নিজস্ব ক্যারেক্টার সে বলেছে এইটুকুনি, তারপর সে এইটুকুনি বলেছে এনলাইটেনমেন্ট কি নিয়েছে রেনেসার থেকে থ্রু এ উক্তির মাধ্যমে সে কিন্তু হাইলাইট করছে। আচ্ছা, আবার সে বলছে এনলাইটেনমেন্ট টুক দিস রিভিলিয়ান এগেনস্ট, আবার এই মানে রেনেসায় কি ছিল, স্পিরিচুয়াল মোনোপলি অফ দি চার্চকে চ্যালেঞ্জ করেছিল রেনেসা। ঠিক আছে, এনলাইটেনমেন্ট এটাকে কোন জায়গায় নিয়ে চলে গেছে। ঠিক আছে, স্পিরিচুয়াল মোনোপলি তো ছিলই, কিন্তু ইনস্টিটিউশনাল রিলিজিয়ানের বিরোধিতা করাই সেই ক্ষেত্রে নিয়ে চলে গেছে। মানে রেনেসা যেটা ছিল সেটা চার্চের মোনোপলিটার বিরোধিতা করছিল,
এনলাইটেনমেন্ট এই বিরোধিতাটাকেই নিয়ে চলে গেল ইনস্টিটিউশনাল রিলিজিয়ান্স মোনোপলিটাকে বিরোধিতার করা, যে রিলিজিয়ানের পাবলিক লাইফের উপর কোনো মোনোপলি থাকবে না বা ইনফ্লুয়েন্স থাকবে না, মানব। বুঝতে পারছো? মানে রিফর্ম রেনেসা থেকে কি নিয়ে সেই মুভমেন্টটা কোথায় দাঁড়ালো সে কিন্তু আলোচনা করছে। তারপরে সে প্রশ্নের সেকেন্ড পার্টটায় চলে গেছে। প্রশ্নের সেকেন্ড পার্টটায় বলছে নর ডিড ইট শেয়ার দ্য ফেইথ অফ নিদার ইট এন্ডোর্স দি প্যাগানিজম অফ দি রেনেসা। প্রথমে সে আলোচনা করলো রেনেসা থেকে কি কি অ্যাবজর্ব করেছে, তারপর সে বলছে রেনেসার প্যাগানিজমের বিরোধিতা কিভাবে করেছে, অ্যাবজর্ব করেনি সেটা বলতে। সেটাই সে লিখছে, নিদার এন্ডোর্স দি প্যাগানিজম অফ দি রেনেসা, সেই পয়েন্টটা সে তুলে ধরছে। তুমি বুঝতে পারছো তো কিভাবে সে অর্গানাইজেশন অফ দি করেছে, মানে আনসার রাইট আপটা করেছে। ঠিক আছে, মানে বডিতে সে প্রথম লিখছে রেনেসা থেকে কি পেয়েছে, রেনেসা থেকে রেনেসা থেকে সে কি পেয়েছে এবং রেনেসা থেকে কি বিরোধ করেছে। এবার বিরোধিতাটা দেখো, সেন্ট্রাল পয়েন্ট হচ্ছিল প্যাগানিজম ভার্সেস সাইন্টিফিক রিজন, মানে চার্চের মানে রিলিজিয়াসের আনুগত্য ভার্সেস সাইন্টিফিক রিজন অথবা সাইন্টিফিক টেম্পার। ঠিক আছে, সাইন্টিফিক টেম্পার মানে হচ্ছিল বৈজ্ঞানিক মানসিকতা। ঠিক আছে, বা সাইন্টিফিক রিজন যদি তুমি বলো তাহলে রিজনটা হচ্ছিল বৈজ্ঞানিক কারণ অথবা বৈজ্ঞানিক চিন্তাধারা। ঠিক আছে, মানে রিলিজিয়াস ভার্সেস বৈজ্ঞানিক চিন্তাধারা, এই পার্টে এনলাইটেনমেন্টটা রেনেসার চিন্তা শক্তিটাকে এভলভ করেছে। ঠিক আছে, আচ্ছা এখানে সে বলেছে ইয়েটা মানে ডিসকাস করেছে এবং সে কিছু কিছু জায়গায় অ্যাস্থেটিক অ্যান্ড লিটারারি রিভাইভাল ভার্সেস সাইন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক রিকনস্ট্রাকশন অফ থটস অ্যান্ড আইডিয়াস সে কিন্তু বলতে থাকছে। ঠিক আছে, আচ্ছা এবার রিফরমেশনের ব্যাপারে, নট ডিড ইট শেয়ার দ্য ফেইথ অফ দি রিফরমেশন, রিফরমেশন পিরিয়ডের যে চার্চের প্রতি যে ফেইথ সেটাকেও কিন্তু এন্ডোর্স করেনি এনলাইটেনমেন্ট, সেটাই সে আবার এখানে বলছে। এখানে বলতে গিয়ে জন লকে সে কিন্তু বলছে, জন লকে হিউম্যান নেচারটা পারফেক্ট বলে বলেছিল, তার একটা উক্তি দিয়েছে। মানে এর লেখায় কিন্তু হিস্টোরিওগ্রাফি এইটা কিন্তু প্রচন্ড প্রকাশ পাচ্ছে। সে কিন্তু কথায় কথা, আমার মনে হয় না জন ল্যাকের এটা খুব একটা উক্তির দরকার ছিল। ঠিক আছে, সো বাট স্টিল সে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে সে লিখছে, মানে এইটুকুনি লেখা হয়ে গেল তার, তারপরে সে হিস্টোরিওগ্রাফির আলাদা উক্তি এক জায়গায় দিয়েছে। ভোল্টেয়ার কি বলেছিল, ক্রিটিসাইজ রিলিজিয়াস ইনটলারেন্স থেকে টলারেন্সে এনলাইটেনমেন্ট এই চিন্তাধারার চিন্তা শক্তিটাকে নিয়ে গেছে। আচ্ছা পিটার গে নোট করেছে যে এনলাইটেনমেন্ট ওয়াজ দ্য রাইজ অফ মডার্ন প্যাগানিজম, what it was paganism defined by autonomous criticism and science. পিটার গে বলেছে হ্যাঁ এনলাইটেনমেন্টেও প্যাগানিজম রয়েছে, কিন্তু এই প্যাগানিজমটা সায়েন্সের দ্বারা ব্যাকড আপ, একদম অ্যাপ্রোপ্রিয়েট উক্তি। ঠিক আছে, সুপারস্টিশনের দ্বারা ব্যাকড আপ না হয়ে সায়েন্সের দ্বারা ব্যাকড আপ। কত সুন্দর একটি, আমার মনে হয় দিস ইজ দ্য মোস্ট রেলিভেন্ট, পিটার গের যেটা সেটা মোস্ট রেলিভেন্ট টু দিস ইয়ে। ভোল্টায়ারের এটা না দিলেও হতো আমার সেটা মনে হয়। ঠিক আছে, একটা উক্তি দিলেই যথেষ্ট। ঠিক আছে, আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট আমার যেটা ভালো লেগেছে দ্য কনক্লুসিভ পার্ট। দেখো কনক্লুশনটা কিভাবে লিখেছে, সে সাম আপ করছে, জাস্ট খালি সাম আপ করছে। অ্যান্টি ক্লারিক্যালিজম আর রিলিজিয়ান, মানে পৌরোহিত বিরোধিতা এবং রিলিজিয়ানের ক্ষেত্রে রেনেসা, রিফর্মস এবং এনলাইটেনমেন্ট কিভাবে এদেশ এই দুটোর সাথে রিলেটেড। ঠিক আছে, সে এখানে তুলে ধরছে, প্রথমে তুলে ধরছে অ্যান্টি পৌরোহিত বিরোধিতা, রিপ্রেজেন্টস এ ট্রানজিশন, মানে কি ট্রানজিশন এনেছে এই দুটোর থেকে।
কি ট্রানজিশন এনেছে? অথরিটি অফ দ্য চার্চকে সরিয়ে একটা সেকুলার ক্রিটিক এনভায়রনমেন্ট অথবা লজিক কিন্তু পুট ফরওয়ার্ড করেছে এনলাইটেনমেন্ট। ভেরি গুড, এইটুকুনির মধ্যে সে ট্রানজিশনটাকে বোঝালো। তারপর সে এভলিউশনটাকে বোঝাচ্ছে, বলছে এই পৌরোহিত বিরোধিতাটা এনলাইটেনমেন্ট, রেনেসা এবং রিফর্ম থেকেই নিয়েছে। সে বলছে কার্ভড আউট এ ডিস্টিংক্ট evolved from both but carved out a distinct modern world view based on humanism, science and reason. বলছে যে পৌরোহিত বিরোধিতাটা এদের দুজনের থেকে নিয়েছে, কিন্তু সায়েন্স এবং রিজনের উপর ভিত্তি করে সে কিন্তু একটা মডার্ন ওয়ার্ল্ড ভিউ দিয়েছে ইনস্টেড অফ রিলিজিয়াস প্রিপন্ডারেন্স। ঠিক আছে, সেকুলারিজম কথাটা মেনশন করেছে সে, মানে রিলিজিয়াস পন্ডারেন্সটাকে, আউটলুকটাকে বর্জন করেছে। লাস্ট টু মেনশন, মানে এই লাইনটা আমার পক্ষে খুব মানে পাওয়ারফুল, সে কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের বীজ বপন করেছে বলে সে লাস্ট ইয়েটায় লিখেছে। সো দিস কাইন্ড অফ আনসার, যেখানে তোমাকে আমাদের যে মানে সে কিন্তু অক্ষরে অক্ষরে প্রথম পার্টটা হচ্ছিল ইন্ট্রোডাকশন দিয়েছে, তারপরে একটি টেবুলার কম্পারিজন দিয়েছে, তারপরে এনলাইটেনমেন্টের থেকে কি নিয়েছে, কি রিফরমেশন সরি রেনেসার থেকে কি নিয়েছে, রিফরমেশনের থেকে কি নিয়েছে সে বলেছে, কি নেয়নি, কি বর্জন করেছে, প্যাগানিজম বর্জন করেছে আর ফেইথ বর্জন করেছে রিফরমেশনে, সেটা সে লিখেছে। হিস্টোরিওগ্রাফিতে সে কিছু এক্সেস লিখে ফেলেছে, এত কিছু লেখার দরকার নেই, খালি ইয়ের পার্টটা দিলেই যথেষ্ট। মানে হিস্টোরিওগ্রাফিতে আমার মনে হয় এই যে কোথায় লিখলো, হ্যাঁ এখানে খালি এইটুকুনি পার্ট দিলেই যথেষ্ট, পিটার গের ইয়েটা, বাকিগুলো দেওয়ার কোনো দরকার নেই, আনসারটা আরো ছোট করতে পারতো। আর কনক্লুশনে সে কিন্তু এই ক্রিটিক ব্যাপারটি ইয়েটা লিখেছে ঠিকই, কিন্তু সে কনক্লুশনে হ্যাঁ ফ্রেঞ্চ রেভলিউশনও লিখেছে, আবার দেখো বলেছে সাম অফ ইটস থিঙ্কার্স ওয়ার অলসো থিস্টস। থিস্ট মানে দোজ হু বিলিভ ইন গড। অ্যাপ্রোপ্রিয়েট, মানে এত ছোটর মধ্যে এইটুকুনি সেন্টেন্সের মধ্যে সে লিখেছে ফ্রেঞ্চ রেভলিউশনের বীজ বপন হয়েছে এবং কিছু থিঙ্কার্স অফ এনলাইটেনমেন্ট তারা কিন্তু ভগবানেও বিশ্বাস করত, নাস্তিক নয়, তারাও আস্তিক। সো শি হ্যাজ ফলোড দি এন্টায়ার, এই যে ফ্রেমওয়ার্ক তোমাদের দেয়া হয়েছিল, এই ফ্রেমওয়ার্কটা কিন্তু সে অক্ষরে অক্ষরে পালন করেছে, উইথ সাম ওভারকিল ইন হিস্টোরিওগ্রাফি। এই বডি লেখার সময়ও সেই হিস্টোরিওগ্রাফিরেন্স মানে উক্তিগুলো দিতে শুরু করেছিল, সেই পার্টে তার একটু ওভার এক্সেস স্কিল হয়েছে। সো মোরলেস আজকের ক্লাসটার পর তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমি প্রত্যেককেই তুমি করে বললাম যে একটা উত্তর লিখতে গেলে সেই উত্তরের কি কি আমাদের বোঝা উচিত, কর্নারটা বোঝা উচিত আমাদের উত্তরে। জাস্ট হোল্ড অন। হ্যাঁ, আমাদের উত্তরের কি বোঝা উচিত, উত্তরে কোন জায়গা থেকে সিলেবাসের বা কোন প্রশ্নের অ্যাডজেন্সেন্সি সেই পার্টটা আসছে, কোথা থেকে তুলে ধরছে, কেন এটা করছি, প্রশ্নের চাহিদাটা বোঝা উচিত। স্কেলিটাল ফ্রেমওয়ার্ক যেটা দেয়া হচ্ছে সেইটা আমরা ফলো করতে পারছি কিনা, এবং আলটিমেটলি দি আনসার। রিডিংস মানে তোমাকে যেখান থেকে পড়তে হবে। ক্লিয়ার? সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড হাউ টু রাইট এ ভেরি গুড অপশনাল আনসার। সব থেকে বড় কথা যে আমার মাথায় অনেক কিছুই আসতে পারে উত্তরটি লেখার সময়, বাট এই যে 10 নম্বর দিয়েছে 200 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে, সেটাও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। আমার মতে উত্তরটা খুব ভালো ছিল, কিন্তু আমাদের যে মেয়েটি উত্তরটা লিখেছে তার উত্তরটা প্রায় 300 ওয়ার্ডস ছুঁই হয়ে গেছে। দেখো এতে ক্ষতি নেই, কিন্তু তোমারই আনসারটা আননেসেসারি এলংগেট হচ্ছে, তোমাকে তো অনেকগুলো প্রশ্ন উত্তর পুরো পেপারটা ফিনিশ করতে হবে। ঠিক আছে, সো উইল ডিসকাস অল দিস স্ট্র্যাটেজিস ইন আনাদার ক্লাস। সো থ্যাংক ইউ। ডোন্ট রিরাইট দি আনসার, যে যা আনসার পাঠিয়েছি ও রিরাইট করো না, আমি মডেল আনসারটি তোমাদেরকে পাঠিয়ে দেবো। এখানে মডেল আনসার বলতে এই মেয়েটির আনসারটি পাঠিয়ে দেবো, জাস্ট একবার পড়ো, পাঠিয়ে দেবো মানে জি ড্রাইভে থাকবে, একবার দেখে নিও। আমি বেস্ট আনসার্স গুলো জি ড্রাইভে আমি তুলে ধরার চেষ্টা করব, যে বেস্ট আনসার্স গুলো টাইপ ফর্মে বা আনসার শিট ফর্মে তুলে ধরার চেষ্টা করব, সেগুলো একটু দেখুন।
থ্যাঙ্কস ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস এবং পরের রাইটিংটা সময় মতো জমা দিও। গুড নাইট।